আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আবার একটি নতুন ভিডিও আপনাদের সামনে হাজির হয়েছি। ইনশাআল্লাহ আপনার আজকে আপনাদের সামনে আলোচনা করব বাংলা গ্রামার, বাংলা ব্যাকরণ নিয়ে। বাংলা ব্যাকরণের কঠিন টপিক্সের একটা অংশ আলোচনা করব। আমি ওই দিন আলোচনা করছিলাম কর্মধারয় সমাসের তিনটা প্রকার। এর মধ্যে তিনটা প্রকার আলোচনা কি করছিলাম? উপমান, উপমিত এবং রূপক। কর্মধারয় সমাসকে মোট 5 ভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে 3 ভাগ ইনশাআল্লাহ আমি আলোচনা অলরেডি করে ফেলেছি। কর্মধারয়ের 3টা আলোচনা করে ফেলেছি, কি উপমান, উপমিত এবং রূপক। আজকে ইনশাআল্লাহ আপনাদেরকে পড়াবো মধ্যপদলোপী এবং সাধারণ কর্মধারয়। আচ্ছা, আমি যদি প্রথমে সাধারণ কর্মধারয় নিয়ে আলোচনা করি। সাধারণ কর্মধারয় সমাস। আমরা জানি সমাজ জেনারেলি একটা ওয়ার্ডে হয় না, মিনিমাম 2টা ওয়ার্ড থাকে সমাসের মধ্যে। 2টা আমরা অক্ষর বলতে পারি। 2টা অক্ষর তো আপনারা বুঝেন, অক্ষর আর বর্ণ কিন্তু এক না। যেমন আমি যদি এখানে লিখি মধু, এখানে কিন্তু অক্ষর আছে 2টা, মধু। কিন্তু আমি যদি এখানে লিখি মদ, এখানে কিন্তু অক্ষর, এটা আমি মাদ বললো, এটাও কিন্তু অক্ষর। আশা করি অক্ষর আপনারা জানেন। যাই হোক, তো আজকে এই সাধারণ কর্মধারয় নিয়ে আলোচনা করবো। সাধারণ কর্মধারয় বলতে এটি বোঝায় যে যে কর্মধারয়গুলো আসলে এটা স্পেশালি মনে রাখার জন্য আমরা একটা টিপ দিতে পারি। এটা হলো এরকম, যেমন আমরা ইংলিশে বলি নাউন, আর হলো এখানে অ্যাডজেক্টিভ। আমরা এটা এভাবে বলবো, এই দুইটা ক্যাটাগরি। হ্যাঁ, 2টা ক্যাটাগরি যদি আমরা এখানে নাউন আর অ্যাডজেক্টিভ দ্বারা আমরা এটা যদি এখানে আলোচনা করতে পারি, হতে পারে এখানে নাউন প্লাস নাউন, এটাও সাধারণ কর্মধারয়। এখানে হতে পারে নাউন প্লাস অ্যাডজেক্টিভ, এটা হবে এটা সাধারণ কর্মধারয়। আচ্ছা, আমি যদি বলি এখানে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এটাও সাধারণ কর্মধারয়। আমি যদি বলি অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডজেক্টিভ, এটাও কি সাধারণ কর্মধারয়। তাহলে এইটা হলো সাধারণ কর্মধারয়। সিম্পটম মূলত এটাই যে কি হবে, এখানে নাউন আর অ্যাডজেক্টিভের মূলত খেলাটা। ইংলিশে বললাম কেন, আমরা বাঙালি তো ইংলিশটা বেশি পারি, তাই আমি ইংলিশে বললাম যে নাউন অ্যাডজেক্টিভ। হ্যাঁ, নাউন প্লাস নাউন, নাউন প্লাস অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অথবা অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডজেক্টিভ যখন হবে, সেটাই কি হবে, সাধারণ কর্মধারয় সমাস। আচ্ছা, কয়েকটা উদাহরণ দিলে বিষয়টা আশা করি ক্লিয়ার হয়ে যাবে। কর্মধারয়, আর এর মধ্যে আমি আরেকটা কথা বলি। আমি যদি লিখি, ধরুন আমি এখানে লিখলাম গুরু মশাই, আবার এখানে লিখলাম আমি, এই গুরু মশাই কিন্তু একজন ব্যক্তি, এই জন্য কি এটা কর্মধারয়। আর গুরু মশাই কিন্তু এখানে 2টা, আর মধ্যে হাইফেন আছে, এটা কিন্তু দ্বন্দ্ব। আমি যদি লিখি জজ সাহেব, দেখেন এটা দ্বারা কিন্তু একটি বুঝেছে, যিনি জজ তিনি সাহেব, এটাই কিন্তু কর্মধারয় বুঝেছে। কিন্তু আমি যদি বলি এরকম যে জজ উকিল, তখন কিন্তু এখানে জজ আলাদা, উকিল আলাদা, তখন কিন্তু এটা দ্বন্দ্ব সমস্যা হয়ে যাবে। মানে 2টা যদি একই বোঝা। আমি যদি বলি দাদা ভাই, তখন কিন্তু একজনকে বোঝানো হয়েছে। হ্যাঁ, বড় ভাইদেরকে দাদা ভাই অনেকে বলে। তো এখানে দাদা ভাই বলতে এখানে কিন্তু ব্যক্তি কিন্তু একজন। আমি যদি বলি দাদা শ্বশুর, আচ্ছা দাদা শ্বশুর বলতে কয়জন বুঝেছে বলো তো? দাদা শ্বশুর কিন্তু ব্যক্তি একজন, আর শ্বশুর বানানটা অনেক জায়গায় আসে, একটু খেয়াল রাখবেন। তো দাদা শ্বশুর ব্যক্তি যেহেতু একজন, সুতরাং এটা কিন্তু এটা কর্মধারয়। আমি যদি এই কথাটা আমি এইভাবে লিখি দাদা, আর লিখলাম এখানে শ্বশুর, তখন কিন্তু ব্যক্তি এখানে 2জন। এখন ব্যক্তি 2জন, আর মধ্যে হাইফেন থাকবে জেনারেলি, এখানে দাদা আলাদা, শ্বশুর আলাদা, তখন এটা কি হয়ে যাবে? হ্যাঁ, দ্বন্দ্ব সমস্যা। আশা করি এই জিনিসটা মোটামুটি ভাবে বুঝছো। আচ্ছা, যাই হোক, তো আমরা সাধারণ কর্মধারয়ের মধ্যে কি বললাম, কি হবে? বিশেষ্য বিশেষণ, বিশেষ্য বিশেষ, বিশেষ্য বিশেষণ বিশেষণ, এটি হবে মূলত কি সাধারণ কর্মধারয়। তাহলে আমি লিখতে পারি কাঁচকলা, এটি সাধারণ কর্মধারয়। কাঁচ কলা মানে
কাঁচা যে কলা, তো কাঁচা কলা যদি আমরা ভাঙি, কাঁচা যদি আমরা বিশেষণ বলি, আর কলা নাউন মানে বিশেষ্য, এটি সাধারণ কর্মধারয় সমাস। আমি যদি বলি তাজা মাছ, মাছ কি বিশেষ্য, তাজা বিশেষণ, কর্মধারয় সমাস। কি কর্মধারয়? সাধারণ কর্মধারয়। আমি এখানে লিখতে পারি মাছ ভাজা, কি সমাস? কর্মধারয়। কেন? মাছ কি নাউন বিশেষ্য, আর ভাজা কি বিশেষণ এডজেক্টিভ, কর্মধারয় সমাস। কি কর্মধারয়? সাধারণ কর্মধারয়। আর কর্মধারয় সমাসে আরেকটা কথা জানবেন, অবশ্যই অবশ্যই পরপদ প্রাধান্য পাবে, এটা মনে রাখবেন। তিনটা সমাসের মধ্যে পরপদ প্রাধান্য পাবে। এটা কি বলেছিলাম? দ্বিতক, দ্বিতকে পরপদ। দ্বিতক বলতে কি? দ্বিগু, ততে তৎপুরুষ, কতে কর্মধারয়। এই তিনটা যখন থাকবে তখন কি পরপদ প্রাধান্য পাবে। আমি যদি লিখি টক জাল, আমি যদি লিখি মোটা তাজা, এটা কর্মধারয়, এটা কর্মধারয়। কেন? এখানে মোটা তাজা কিন্তু বস্তু বা ব্যক্তি যাই, যদি মোটা তাজা, এখানে গরু আমি যদি বলি, এটা কিন্তু একটা কি বোঝাচ্ছে, আর মোটা তাজা এটা যদি আমরা আলাদা করি, এটা অ্যাডজেক্টিভ, এটা অ্যাডজেক্টিভ। সুতরাং বিশেষণ বিশেষণ কর্মধারয় সমাস। এখানে টক জাল যদি আমরা দুটোকে যদি টক জাল যদি অবস্থা বোঝাই, অ্যাডজেক্টিভ ধরি, তাহলে দুটোটাই কি অ্যাডজেক্টিভ। কি সমাস? কর্মধারয় সমাস। কি কর্মধারয়? সাধারণ কর্মধারয়। আমরা লিখতে পারি সাদা কালো কর্মধারয়। গুরুদেব বলতে একজন ব্যক্তিকে বুঝেছে কর্মধারয় সহ। সাদা যে কোনো রং জেনারেলি আমরা যদি ধরি, কালার গুলা অ্যাডজেক্টিভ হয়, তো সাদা কালো অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ। সুতরাং কি সমাস? সাধারণ কর্মধারয়। আর অ্যাডজেক্টিভ চিনার একটা কৌশল আমি দিচ্ছি বাংলার জ্ঞাতে। আপনি বলবেন কি জানেন, এই যে অ্যাডজেক্টিভ গুলোর পরে আপনি একটা নাউন সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। কি? যেমন আমি যদি লিখি সাদা গরু, কালো কলম, দেখছেন? এই যে একটা নাউন যখন আপনি সরাসরি খুব সহজে ফিট করতে পারবেন, তখন সামনেটাকে কি ধরবেন? অ্যাডজেক্টিভ ধরবেন। এটা মনে রাখার জন্য বললাম। আমরা বলতে পারি চালাক চতুর, যিনি চালাক তিনি চতুর। আমরা যদি এটার ভেষ বাক্য করি, চালাক চতুরের ভেষ বাক্য কি হবে? যিনি চালাক তিনি চতুর। আমরা লিখতে পারি মহানবী, কি মহান যে নবী। ভেষ বাক্য কিন্তু সহজ, কর্মধারয় ব্যাস বাক্য কিন্তু কঠিন কিছু না, মহান যে নবী। তবে আমি ব্যাস বাক্যের একটা সূত্র দিতে পারি, শুধু কর্মধারয় সমাসের মধ্যে একটা ব্যাস বাক্য হবে যে সে, যিনি, তিনি থাকিলে কর্মধারয় হয়। এই যে দেখেন, মহান নবী, মহান যে নবী, যে চালাক চতুর, যে চালাক সেই চতুর, চালাক চতুর, এরকম দেশে যিনি চিনি থাকলে এটা কর্মধারয় হয়। এবার আমি চলে যাব মধ্যপদলোপী কর্মধারয় সমাস। এই সমাসে আমাকে বলে দিতেছে যে মধ্যপদলোপী মানে কি? মাঝের পদ কি পাবে? লোপ পাবে। লোপ পাবে মানে মাইনাস হয়ে যাবে। সিংহাসন, এটার ভেষ বাক্য কি হতে পারে? আমি ভেষ বাক্য লিখছি না, বলে দেব। সিংহাসন মানে কি? সিংহ চিহ্নিত যে আসন। আপনারা দেখে থাকবেন অনেক আসনের মধ্যে চেয়ারের পিছনে অথবা দুইটা হাতার মধ্যে, যে হাতওয়ালা চেয়ারের মধ্যে আমি বাস্তবে দেখেছি দুই হাতার মধ্যে দুইটা সিংহ আছে। তো মানে সিংহ চিহ্নিত আসন মানে কাঠের কুদাইকৃত কাঠের চেয়ার, কুদাইকৃত আলপনাকৃত দুইটা সিংহ, এই হাতার মধ্যে একটা, এই হাতার মধ্যে একটা, বিশাল আকৃতির এক চেয়ার। এখানে রাজা বসেন বা বিশিষ্ট ব্যক্তি বসে, তখন ওই চেয়ারটা কিন্তু সিংহ চিহ্নিত আসন বলা যেতে পারে। ওই চেয়ারটাকে কি সিংহ চিহ্নিত আসন বলা যেতে পারে। এই জন্য সিংহ চিহ্নিত যে আসন, সেটাই মূলত সিংহাসন। আরেকটা জিনিস আমি কি বলছি, কর্মধারয় মানে কি? পরপদ। আচ্ছা বলুন তো, সিংহাসন বলতে কি? সিংহকে বোঝায়? সিংহাসন বলতে কি সিংহকে বোঝায় নাকি আসনকে বোঝায়? আসনকে বোঝায়। এই কারণে এটা কি সমাস?
কর্মধারয় সমাস পরপদ প্রাধান্য পাবে এবং কি বলছি যে এখানে যে সে যিনি যেটি থাকবে। তার মানে আমরা একটা ব্যাস বাক্য হতে পারে সিংহ চিহ্নিত যে আসন। আচ্ছা আমি যদি লিখি মৌমাছি, মৌমাছি বলতে আমরা এইভাবে বলতে পারি মৌ সংগ্রহ করে যে মাছি, এটাই মৌমাছি। তো এই যে দেখেন মৌ সংগ্রহ করে যে মাছি, আমি কেন মৌ সংগ্রহ করে যে মাছি, এই দেখেন এই পদগুলা কি বাদ লোপ পাইছে, এই দুটো এক করে দেন কি হয়ে যায় এই যে মৌমাছি। এই কারণে এটা কি মধ্যপদলোপী কর্মধারয় সমাস। ঠিক তেমনি ভাবে এখানে আপনি সিংহ লেখেন, এখানে আসন লেখেন, সিংহ চিহ্নিত যে আসন, এখানে আপনার সিংহ থাকলো আর এখানে আসন থাকলো, এই দুটাকে যদি আমরা এক করে দিই তাহলে কিন্তু সুন্দর করে সিংহাসন হয়ে যায়। মধ্যের পদ লোপ পায় বিদায়, এটার নাম হলো মধ্যপদলোপী কর্মধারয় সমাস, কর্মধারয় সমাসের একটি অংশ। ঘর জামাই, ঘর জামাই, ঘর জামাই বলতে কি আসলে ঘর জামাই দা গ্রেট ঘর জামাই, কোন পুরুষ যাতে ঘর জামাই না থাকে, এটা আমার পক্ষ থেকে একটি বাংলাদেশের সকল পুরুষের জন্য একটা মেসেজ। আপনি যতই কিছু করেন না কেন, আপনার মানে সব দিক দিয়ে সামর্থ্যবান, টাকা পয়সা আছে, ভালো চাকরি করেন, কিন্তু এরপর আপনি একটু দূরে থাকেন, ঘর জামাই থাকবেন না ইনশাআল্লাহ। কারণ এটার বাস্তবে আমি কিছু মানুষ দেখেছি, তো তাই বলছি ঘর জামাই থাকাটা ঠিকও না। এই জন্য বলি কি মানুষের একটা প্রবাদই আছে যে বুদ্ধি থাকলে ঘর জামাই থাকতে হয় না। যাই হোক, ঘর জামাই বলতে কি বলছে ঘরে আশ্রিত যে জামাই, সেটাই কিন্তু ঘর জামাই। কারণ হলো বিষয়টা হলো এরকম যে স্ত্রী বলতে কি বোঝায়, স্ত্রী এর একটা অর্থই আছে আশ্রিত। কার কাছে আশ্রিত? তার স্বামীর কাছে আশ্রিত। এইখানে উল্টা হয়ে গেছে, হ্যাঁ ওই জায়গায় মানে কি জামাইয়ের উল্টা আশ্রিত করতেছে স্ত্রীর বাসায়। এই জন্য ঘর আশ্রিত যে জামাই বা ঘরে আশ্রিত যে জামাই সেটাই ঘর জামাই। মধ্যের পথ লোপ পাইছে আর কি সামনেটার পরেটা দিয়ে আপনি পুরা সেন্টেন্স বা পুরা বাক্যটা হয়ে গেছে, এটাই ঘর জামাই। যেমন আমরা কেন লিখি ঘরে আশ্রিত যে জামাই, যদি আমি লিখি ঘরে আশ্রিত, আমি জামাই লিখলাম শুধু, যে লিখলাম না, আর যে লিখলে হবে। তো এই যে ঘর আর জামাই দুইটা এক করে দেন, মধ্যের পদ লোপ পাইছে, এটাই কর্মধারয় সমাস। মোমবাতি কি দেওয়া যায়? মোম নির্মিত বাতি। তো এই নির্মিত বাদ যান, মোম নির্মিত যে বাতি, এটা যদি আমরা দিই তাহলে কি মোম আর কি থাকে? বাতি থাকে। মধ্যের পদ বাদ, তার মানে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। আমি যদি লিখি জীবন বীমা, মানে কি একই কথা, জীবন রক্ষার্থে যে বীমা, জীবন রক্ষার্থে যে আমরা বীমা করি ইন্স্যুরেন্স, সেটাই জীবন বীমা। এখানে জীবন রক্ষার্থে বলতে মরণ জীবন মানে জীবন বাঁচাতে এরকম না, মানে আপনার ব্যবসার মধ্যে কোটি কোটি টাকা লস খেয়েছেন, যখন ইন্স্যুরেন্স আপনাকে টাকা পয়সা দিয়ে আবার দাঁড়া করাবে, এটাই বলে জীবন রক্ষার্থে। এই যে রক্ষার্থে বাদ দেন, রক্ষার্থে বীমা, এটা অ্যাড করে দেন, হয়ে গেল জীবন বীমা। মধ্যের পথ লোপ পাইছে বিদায়, এইটাই যেটা বুঝছেন এটাই। লিখি হাঁটু জল, এটার বেশ বাক্য কি? হাঁটু জল বেশ বাক্য কি? হাঁটু পরিমাণ জল। এই যে জল আর হাঁটু লাগাই দেন একসাথে, পরিমাণ বাদ হাঁটু পরিমাণ যে জল, আমরা এটা বলতে পারি। তখন এটা কি মধ্যের পদ লোপ পাবে, যখন সেটাই হবে মধ্যপদলোপী সমাস। উদাহরণ দিলে হাজার হাজার দেওয়া যায়, কিন্তু আপনি মূল থিম যদি বুঝতে পারেন তাহলে আপনি সমাজটা মধ্যপদলোপী কর্মধারয় সহজ। তাহলে আমরা কর্মধারয় সমাস সম্পূর্ণরূপে আমরা ইনশাআল্লাহ শেষ করেছি। আমরা ওই দিন ক্লাসে দিয়েছিলাম কর্মধারয় সমাসের 5টা প্রকারের মধ্যে উপমান, উপমিত, রূপক, আর আজকে করলাম 2টা, কি মধ্যপদলোপী আর কি সাধারণ কর্মধারয়। এই মোট 5 প্রকার শেষ। ইনশাআল্লাহ আবারও আপনাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দয়া করে যদি আপনাদের কোনো কিছু জানার প্রয়োজন হয় ইনশাআল্লাহ কমেন্টে জানাবেন, আমি সেই বিষয়টা জানানোর চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।